5 বছরের আগেই সরকার ফেলে দিতে চায় বিরোধীরা, কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়, বললেন মির্জা ফখরুল। রাজনীতির সুযোগ পাবে না খুনিরা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশে যেন আর কখনো স্বৈরতন্ত্র ফিরে না আসে, সবাইকে সতর্ক থাকার আহ্বান অস্থায়ী রাষ্ট্রপতির। মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার তাগিদ। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী। হস্তান্তর করবেন 100 ঘর, যোগ দেবেন জনসভায়। সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বেপরোয়া গতি প্রতিদিনেই কেড়ে নিচ্ছে জীবন। 5 বছরে 30,000-এরও বেশি সড়ক দুর্ঘটনা, প্রায় 33,000 জনের প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগ ও দায়ীদের শাস্তির আওতায় আনার। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। 5 বছরের আগেই বিরোধীরা সরকারকে ফেলে দিতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে একটি পক্ষ, যা গণতন্ত্রের সঙ্গে যায় না। শুক্রবার টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, টেকসই ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় সরকার। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের প্ল্যাটফর্ম টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আয়োজনে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তুলে ধরা হয় সম্পাদকীয় স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা সহ 10 দফা নীতিগত প্রস্তাব। টেলিভিশন নীতি নির্ধারকরা বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অন্যের পরিপূরক। নির্ভয়ে সত্য তুলে ধরা, ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করাই টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের প্রকৃত শক্তি। কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা বাণিজ্যিক চাপের বাইরে থেকে সংবাদ মাধ্যম যেন জনস্বার্থে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই পরিবেশ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। রেললাইনের দুটি লাইন যেমন একসঙ্গে সমানতালে চললে একটি ট্রেনকে নিরাপদে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি গণতন্ত্র এবং গণমাধ্যমও পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার মাধ্যমে একটি রাষ্ট্রকে সুশাসন, ন্যায় বিচার, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের উপর কোনো গোয়েন্দা চাপ নেই। টেকসই ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার আন্তরিক। সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারকে চোখে চোখে রাখা আর নির্ভয়ে সত্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা, সমালোচনা সবকিছু হবে। এখন কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না, বায়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। বিরোধী দলের বক্তব্য কতটা গণতান্ত্রিক সে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। গ্যাসের সংকট বিএনপি সরকারের তৈরি নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে সবসময় ধ্বংসস্তূপের ওপর সরকারের দায়িত্ব নিতে হয়েছে। যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। আইনমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। দেশের মাটিতেই তার বিচার হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, বিশেষ কোনো আদালত নয়, প্রচলিত আইনে বিচার হবে দণ্ডিত পলাতক শেখ হাসিনার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে।
এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া অন্য কোনো সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। উনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে ঢুকবেন, আর আমি ফুলের মালা নিয়ে যে দাঁড়িয়ে থাকব, এই আশা করাটা মনে হয় একটু বেশি হয়ে যায়। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক। এদিকে কক্সবাজারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো সুযোগ দেবে না দেশের মানুষ। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার সহ অন্যান্য অপকর্ম ঠেকাতে সেনা ক্যাম্প বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওমর ফারুক, সময় সংবাদ। সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, জনগণ তা চায় না বলে মন্তব্য করেন তিনি। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না হলে ফ্যাসিস্ট সরকারের মতো বিএনপি সরকারও ব্যর্থ হবে। শুক্রবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থানের ওপর স্থিরচিত্র প্রদর্শনীতে যোগ দেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না করলে ফ্যাসিস্ট সরকারের মতো ব্যর্থ হবে বর্তমান সরকারও। শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে ক্যাম্পাসগুলোকে ফ্যাসিস্ট সরকারের মতো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। যদি কাঠামোগত সংস্কার না করা হয় এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাট সার্কিট হাউসে মতবিনিময়ে তিনি বলেন, জনগণ চায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের, দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। এই দিক থেকেই সর্বকালের সর্বযুগের সব সময় ভায়োলেশন হয়। তার উপরে যে রায় হয়েছে, আরো যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে, সেগুলা তাকে ফেস করতে দেওয়া উচিত। জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ এখনই রাজনীতিতে আসুক, এটা জনগণ চায় না। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে যেন আর কখনো স্বৈরতন্ত্র ফিরে না আসে, এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। একই সঙ্গে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন তিনি। আরও বলেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের নয়। আহমেদ সালিনের রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠান উপলক্ষে কুর্মিটোলা গলফ ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও 3 বাহিনীর প্রধান সহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন হাফিজউদ্দিন আহমেদ। অসামান্য অবদানের জন্য শ্রদ্ধা জানান বীরদের প্রতি। এই সময় তিনি বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেই সময় বিদ্রোহ না করলে দেশ আজও স্বাধীন হতো না। 1971 সালে মার্চ মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সদস্যরা বিদ্রোহ না করতো পাক সরকারের বিরুদ্ধে, তাহলে এই দেশে আজও পাকিস্তান থাকতো, বাংলাদেশ সৃষ্টি হতো না। বাংলাদেশ আপনারা এই দেশের সাধারণ মানুষ সৃষ্টি করেছে, কোনো রাজনৈতিক দলের নয়। মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এমনটা জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, সে সময় রাজনৈতিক সমঝোতা হলে দেশ স্বাধীন হতো না, পাকিস্তানের অংশই থাকতো। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। আমরা কেন যুদ্ধ করেছি? এটি স্বাধীন রাষ্ট্র চাই, যেখানে সকলের সমান অধিকার থাকবে। 50 বছর পরেও সেই আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তার কারণে দেশের রাজনীতিকদের ব্যর্থতা, ক্ষমতার প্রতি তাদের লোভ, অর্থের প্রতি লোভ। এবং এখনও আমার মনে হয়, যদি আমরা বিদ্রোহ না করতাম, তাহলে কিছুদিন পরে একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হতো, শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতেন বাংলাদেশের, পাকিস্তানের, এবং আবার
বিজনেস অ্যাজ ইউজুয়াল চলতো। দেশে যেন আর কোনো স্বৈরশাসক চেপে না বসে, গণতন্ত্র যেন ব্যাহত না হয়, সবার প্রতি সেই আহ্বানও জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে ৭১-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না, গণতন্ত্র মর্যাদা পেত। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো, সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। দেশ নিয়ে মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত সরকার। फिर से मैं दोहराना चाहता हूं कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूं कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई है। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামাত। সভায় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠেছে বলেও অভিযোগ তার। শিক্ষাঙ্গনগুলোতে সংঘাতের ঘটনায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা তৈরির কথাও বলেন তিনি। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের ভোটে আগামী 20 আগস্ট নির্বাচিত হবেন রাষ্ট্রের নতুন অভিভাবক। এর আগে হবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্তকরণ। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026। প্রধান বিরোধী দল হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করার সুযোগ থাকলেও নানা কারণে কাউকে মনোনয়ন দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একটা অপোজিশন থাকার পরেও যখন সরকারি দল মেজরিটি যাদের ভোটে প্রেসিডেন্ট হবে তারা যদি ফিল না করে যে না আমরা অপোজিশনের সাথে একটু কথা বলি, তো একেবারে যেচে পড়ে আর যে আমরা জানি যে আমাদের দেওয়া প্রার্থী এখানে জিতবে না, তো ইচ্ছে করে অপমানিত হওয়ার জন্য, আমাদের পরাজিত হওয়ার জন্য আরেকটা নির্বাচনের জন্য এত আগ্রহ দেখানোর মধ্যে আমরা খুব একটা কিছু সৌন্দর্য গণতন্ত্রের আছে বলে সমীচীন মনে করি না। যে যদি ওনারা আলোচনা করতেন যে আসেন সবাই মিলেঝিলে একটা প্রার্থী দিই, যদি বলতেন, তো সে যদি তো হয়নি, যদি তো নদীতে চলে গেছে, নিজেরাই তো নিয়ে গেছে প্রথমে স্ট্যান্ডিং কমিটি, পরে নিয়ে গেছে প্রাইম মিনিস্টারের কাছে। দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, শিক্ষাঙ্গন থেকে জাতীয় রাজনীতি সব জায়গায় প্রকাশ পাচ্ছে কর্তৃত্ববাদী চরিত্র। রাষ্ট্র সংস্কার না হওয়ায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা মিয়া গোলাম পরোয়ারের। আমরা আশা করেছিলাম যে অন্তত ক্যাম্পাসের ছাত্রদের হোক বা রাজনীতির মাঠে মূল রাজনৈতিক দলে দলে হোক, অন্তত ফিজিক্যাল মারামারি, হামলা, আক্রমণ, আহত, ব্যাড কালচার থেকে হয়তো নতুন বাংলাদেশে আর আমরা যাবো না। এমনি রাজনৈতিক বিতর্ক হবে, রাস্তাঘাটে হবে, পার্লামেন্টে হবে, বক্তৃতায় হবে, গায়ে হাত দেওয়ার রাজনীতি হয়তো এই শেষ হয়ে গেল মনে হয়, যেটা আগে হয়েছে। কিন্তু আবার তো ওনারা স্টার্ট করেছে ভিন্ন মত, দমন পীড়ন, দলীয়করণ মুক্ত, এটা হতে গেলে ওই সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। এই জন্য রাজনীতিতে সহ অবস্থানের এই সৌন্দর্য রাখতে গেলে আমাদেরকে মূল গোড়ায় ফিরে আসতে হবে, যে আমাদের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে হবে। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হবে বলেও জানান জামায়াত সেক্রেটারি। ওনারা আরেকটা হাসিনা হয়তো তৈরি হতে চান, তো এই কারণে ওনারা গণভোট আর মানেন না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ত্রাণ বিতরণ ও নবনির্মিত 100 ঘর হস্তান্তর করবেন তিনি। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বঙ্গোপসাগর উপকূলে বেড়িবাঁধ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 8 লেনে উন্নতিকরণ সহ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের সুখবরের অপেক্ষায় চট্টগ্রামবাসী। আশাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামে বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দির পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রায় ২৬,০০০ ঘরবাড়ি, যার ক্ষতির পরিমাণ প্রায় ১,৫০০ কোটি টাকা। এমন বাস্তবতায় বন্যা দুর্গতদের দেখতে ৯ আগস্ট রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামার জন্য উত্তর চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে প্রস্তুত হেলিপ্যাড। দুপুর ১২টায় একই সৈকতে সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। তৈরি হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী বাঁশখালীতে আসতেছে, আমরা বাঁশখালীবাসী ঈদের যে আনন্দ তার চেয়ে অনেক বেশি আনন্দ। জরাজীর্ণ অবস্থায়, ঝুঁকিপূর্ণ অবস্থা আমরা পশ্চিম বাঁশখালীর মানুষ এখনো জীবনযাপন করতেছি। প্রধানমন্ত্রী আসবে, বিশেষ করে আমাদের ছাওয়া, আমাদের স্থায়ী একটি মজবুত বেড়িবাঁধ। পরে বাঁশখালীতে বন্যায় গৃহহারাদের হস্তান্তর করবেন ১০০ নতুন নির্মিত ঘরবাড়ি, প্রস্তুত নতুন ঘরও বিতরণ করবেন ত্রাণ। ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা প্রশাসক ও বিএনপি নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং আমরা ১০০ ঘর, যাদের ঘর ভেঙেছিল, মানে পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাদেরকে ১০০ ঘর করে দিচ্ছি। তো ঘরের চাবি হস্তান্তর করবেন। সারা বাঁশখালী জনগণ উৎসুক হয়ে আছে ওনাকে দেখার জন্য। ইনশাল্লাহ আমরা সবকিছু ঠিক থাকলে রোববারে আমাদের অনুষ্ঠান শুরু করব এখানে। বাঁশখালী থেকে দুপুরে হেলিকপ্টারে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে নামবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি চলছে হেলিকপ্টারের মহড়ার। সেখান থেকে বাবুনগর মাদ্রাসা ও হাটহাজারী বড় মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। হাটহাজারী সরকারি কলেজ মাঠেও ত্রাণ বিতরণ ও নতুন ঘর হস্তান্তর করবেন তিনি। পরে সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লুতে উত্তর, দক্ষিণ ও মহানগরীর সাংগঠনিক সভায় যোগ দেবেন দলের প্রধান। আমাদের নেতাকর্মীরা ওনার এই উপস্থিতিতে চাঙ্গা হবে এবং আমাদের সাংগঠনিক ভিত আরও বেশি মজবুত হবে বলে আমি মনে করি। ১৯২১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ১৯৯৬ সালে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন বাঁশখালীর এই বাহারছড়া ইউনিয়নে। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমন উপলক্ষে বাঁশখালী জুড়ে সাজ রব নেতাকর্মীদের মাঝে। সবার প্রত্যাশা, চট্টগ্রামের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল। বেপরোয়া গতিতে ওভারটেকিংয়ের সময় সিলেটে ২ বাসের সংঘর্ষে ঝরল শিশুসহ ৯ প্রাণ। আহত ১৪ জন হাসপাতালে। বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ায় বাসের চাপায় মারা গেছেন ৭ জন। আহত ১৪ জনের অবস্থাও আশঙ্কাজনক। পরে একই স্থানে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। এছাড়া বাগেরহাটেও সড়কে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টা ৫ ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন গতিতে ওভারটেক করতে গিয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ। সিলেট থেকে ঢাকা আসছিল ইউনিক পরিবহনের বাস, অন্যদিকে সিলেট যাচ্ছিল বেঙ্গল স্লিপার কোচ। উসমানীনগরের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহনের বাসটি সামনে থাকা পিকআপ ভ্যান ওভারটেক করতে গিয়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী মারা যান। আহত ১৬ জনকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শিশুসহ আরও ২ জন মারা যায়। দরজা আমি বাঙ্গা যারা সুস্থ আছে তারা তরাতরি বাগরছে। তারপর এর ভিতরে ফায়ার সার্ভিসে ফোন দিছে, তারা আইছে। আর পর যারা অবস্থা খুবই খারাপ তারা তাড়াতাড়ি বাগরছে। এটা তো ১২০ টানো, আর ইউনিক হইল আপনার ৪০-৫০ হইব। আপনার ইউনিকে তোমার বেঙ্গল গাড়ির ড্রাইভারের অরণ নেন না, এরপর ২টা বইছে। ১৪ জনের চিকিৎসা চলতেছে। এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। এদিকে ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে বগুড়ার এরুলিয়া বাজারে শাহ ফতে আলী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে কাজের সন্ধানে থাকা ২৫ থেকে ৩০ জন শ্রমিককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত ১৮ জনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও ৪ জন মারা যান। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। হঠাৎ করে গাড়িটা তার নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ওই পোলের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে। খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। তারা যদি আমাদের লিখিত অভিযোগ দেয়
তাহলে বাংলাদেশের পরিস্থিতি আইন অনুযায়ী যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দুর্ঘটনার পরপরই স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে এরুলিয়া বাজারে স্পিড ব্রেকারের কাজ শুরু হওয়ায় 4.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। নিহত 7 জনকে 25,000 টাকা করে এবং আহতদের 15,000 টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। এদিকে বিকেলে একই স্থানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা নিহত দম্পতির নাতি। তারিফ রহমান, সময় সংবাদ। সড়কে কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রতিদিনই ঝরছে প্রাণ। 5 বছরের সারা দেশে 30,000-এরও বেশি দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় 33,000 জনের, আর আহত হয়েছেন প্রায় 50,000। বিশেষজ্ঞরা বলছেন, আইনের দুর্বল প্রয়োগ আর দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় সড়ক দুর্ঘটনার মূল কারণ। আল মামুনের ছবিতে আরও জানাচ্ছেন তানমিন হাসান মেঘ। দেখে মনে হবে সবাই যেন রেসিং প্রতিযোগিতায় ব্যস্ত। চালকেরা প্রতিনিয়ত তাড়া করছেন একে অপরকে। সড়ক ও মহাসড়ক বেঁধে নির্ধারিত গতিসীমার তোয়াক্কা করছে না কেউ। অনেক ক্ষেত্রেই এর অনিবার্য পরিণতি দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণহীন গতি ছাড়াও মোটরসাইকেল ও ইজি বাইকের অবাধ চলাচল, ব্যাটারি চালিত রিক্সা ব্যাপকভাবে বেড়ে যাওয়া, সড়কের নির্মাণ ত্রুটি, উল্টো পথে যানবাহন চলা, অদক্ষ চালক সহ বিভিন্ন কারণ রয়েছে সড়ক দুর্ঘটনার। মেইনলি হলো ওভারটেকিং এর জন্য অ্যাক্সিডেন্ট হয়, স্পিডে চলার কারণে হইতাছে। মাঝজন সঠিক ড্রাইভারের গাড়ি দিয়ে চালায় না, একটা গাড়ি ড্রাইভার স্পিডে চালায় তাছে অটো রিক্সা ওর লগে পাল্লাতে চলে। তবে সড়ক দুর্ঘটনা সম্পর্কে যানবাহন চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক কোম্পানি যদি 2টা গাড়ি থাকে তে কার আগে কে পারাপারি করে স্পিডে চালায়। এক রোডে বিভিন্ন গতির গাড়ি চলে। প্রাইভেট যারা আছে ওরা হাইওয়েতে উঠলে, এক্সপ্রেসওয়েতে উঠলে ওরা রেস খেলে। মোটরসাইকেল আমার গাড়ির স্পিড 80, ওকে কিনে টানতে আছে 60, কিন্তু ওরে হরেন দিল আরো মাঝে চাপে। বর্তমানে নসিমন, করিমন, বটবডি এগুলো বাসে গাড়ি পড়ে জায়গা ব্যাপক পরিমাণ অটো চলে। কেউ কিছু বলার মতো নাই, যেই বলবেন সেই নেতা। সবাই যেন রেসিং প্রতিযোগিতায় নেমেছে। চালকদের বেপরোয়া গতি আর প্রতিযোগিতার চাপ সারা দেশের মহাসড়কগুলোতে প্রতিদিনই মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে, গেল 5 বছরে সারা দেশে 30,000-এরও বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 33,000 মানুষ, যার 1/3 মোটরসাইকেল আরোহী, আর আহত হয়েছেন প্রায় 50,000। অন্যদিকে দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি 39.04% দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে। আবার যেখানে আঞ্চলিক সড়কের দুর্ঘটনার সংখ্যা 37.05%, মহাসড়কে তা 35.25%। জবাবদিহিতার ঘাটতি আছে। এই বিশেষজ্ঞ বলছেন, দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়া সড়ক দুর্ঘটনার প্রতিরোধে ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। সড়ক দুর্ঘটনার পরে যিনি দায়ী, যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান, তাদের কোনো শাস্তি হয় না। দায়সারাভাবে তারা চাকরি করে। এইটা থেকে আমাদের বেরোতে হলে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাদের সক্ষমতা বাড়াতে হবে, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার করতে হবে। এই বিশেষজ্ঞ আরও মনে করেন, দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় গড়ে উঠেছে আইনের প্রতি বুড়ো আঙ্গুল দেখানোর সংস্কৃতি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে 7 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, একই স্পটে বারবার দুর্ঘটনা হলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা ময়মনসিংহ রেলপথে আবারও লাইনচ্যুত ট্রেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ 4টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় রুটটিতে ট্রেন চলাচল। শুক্রবার সকাল 9:15টার দিকে শিবগঞ্জ রেল ক্রসিং পার হয়ে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও বিপাকে পড়েন শত শত যাত্রী। একই স্পটে বারবার এমন দুর্ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বিকট শব্দ হয়েছে, পরে মানুষ যাত্রীরা কি বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে, ফালাফালি করে নামতে আছে। পরে বিষয় থেকে নামে আসে কি ইঞ্জিল বাদে 4টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। পাথর না থাকার কারণে এই লাইনচ্যুত হয়। আর তারা দেখি প্রতিদিনই কাজ করে, কিন্তু লাইনের যে পিনগুলান আছে সেই পিনগুলান সঠিকভাবে
না থাকার কারণে এই লাইনগুলো এই লাইনচ্যুত হয়। যাতায়াত করা অনেক কঠিন, মানে কিছুদিন পর পর এই রুটে অনেক দুর্ঘটনা ঘটে রেল লাইনে। এই জায়গায় 3বার হয়েছে, আমরা তো আর্জেন্ট জরুরি কাজে তো দেশে যাইতেছি। এই একটা জায়গায় বারবার এই দুর্ঘটনা ঘটতেছে, একটা জায়গায় এইটুক সরকার নজর দিয়ে দেখতেছে না। দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত 4টি বগি বাদ দিয়ে বাকি 7টি বগি দিয়ে যাত্রীদের ময়মনসিংহে পাঠানো হয়। এছাড়া ঢাকা ময়মনসিংহ রুটের অন্য ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প পথে চলাচল শুরু করে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে লাইনচ্যুতির কারণ খুঁজতে কাজ করছে তদন্ত কমিটি। রেলটা কিভাবে ভাঙছে, এটা পরবর্তীতে এটা কি পড়ে যাওয়ার পরে ভেঙেছে না আগে ভাঙছিল বা কি সমস্যা, এটা দেখতে হবে। ঘটনার 4 ঘন্টা পর বগি উদ্ধারে ময়মনসিংহ ও ঢাকা থেকে আলাদা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। এরপর 2 ঘন্টা উদ্ধার কাজ শেষে 6 ঘন্টা পর উদ্ধার করা হয় লাইনচ্যুত 4 বগি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজধানীর মিরপুরে 11 নম্বরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী আলমগীর হোসেন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে জোসনা বেগম নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছে। আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বজনরা বলেন, একটি প্রাইভেট কারে এসে কয়েকজন দুর্বৃত্ত চায়ের দোকানে বসে থাকা আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আলমগীরের মাথা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে দাবি করেন তারা। এছাড়া এই ঘটনায় আহত নারী জোসনাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের লোকরাই হবে, এরাই তো হবে, তাছাড়া তো ওনার কোনো বিএনপি শত্রুতার কেউ নেই আছে বলেন। সেটা করার পরে দেখলাম যে না, হ্যাঁ 3টা গুলি হয়েছে, মেরুদণ্ডের হাড্ডির ভিতরে গুলি ঢুকছে একটা মাথায়। নোয়াখালীতে চলছে চর দখলের মহোৎসব। চাঁদা না দিলে রাখালদের উপর চালানো হচ্ছে নির্যাতন। চরের নিয়ন্ত্রণ ও জমি বিক্রিকে কেন্দ্র করে সন্ত্রাসী বাহিনীগুলোর মধ্যে প্রায়ই ঘটছে সংঘর্ষ। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সাইফুল্লাহ কামরুলের তথ্য এবং মোহাম্মদ ইয়াসিনের ছবিতে রিপোর্ট। মেঘনার বুকে জেগে ওঠা নোয়াখালীর চর আতাউরের তমরুদ্দিন ইউনিয়নের পশ্চিমে অবস্থিত। চরটির বড় অংশ বন বিভাগের নিয়ন্ত্রণাধীন। বিস্তীর্ণ চর জুড়ে গরু, মহিষ ও ভেড়া পালন করেন স্থানীয়রা। তবে এখন চলছে চর দখলের মহা উৎসব। এলাকাবাসীর দাবি, হাতিয়ার খোকন, হানিফ ও ভুট্টো নামে 3 জনের সমঝোতায় চলছে দখল। দখলদাররা রাতের আধারে বন বিভাগের গাছ কেটে সেই গাছ দিয়ে নদীতে বাঁধ তৈরি করছে সীমানা। সেই সীমানায় স্থানীয় রাখালদের গরু, মহিষ ঢুকলেই দিতে হচ্ছে জরিমানা। টাকা দিতে ব্যর্থ হলে চলে অমানবিক নির্যাতন। যারা দাঁড়িয়ে কোনো ফাঁড়ি নাই, কিছু নাই, বান্দানিয়া বৃহস্পতি 2000, গরুপতি 1000, এইভাবে না দিলে আমাদের রাখালদেরকে মারধর করে, আমাদেরকে মারধর করে। আমরা দেখা গেছে খোরাকির চাল বিক্রি করি, কাচ্চা বাচ্চা রিজিকের চাল বিক্রি করি, আমরা এদেরকে টাকা দিতে হয়। শ্বাসের নামে এই ধান সিঁড়ি দিই, এরা গরু বয়স বান্ধি সাদা আদায় করে। প্রতি বৃহস্পতি সিজনাল 5000, 6000 করি প্রতি মুহূর্তে এরা এই সাদা আদায় করে। শুতে গেলেও চিন্তা করি আমরা কোন সময় আমাদেরকে দৌড়ে নিয়ে যায়, আমাদের বইগুলো নিয়ে যায়। শ্বাসের নামে জমিটা দখল করে বিক্রি করে 1.5 লক্ষ টাকা। চর দখলের প্রথম ধাপে ধান চাষের নামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে বিক্রি করা হয় চড়া দামে। এরপরেই স্থায়ীভাবে দখল করা হয়। দুর্গম ভৌগোলিক ও যাতায়াত ব্যবস্থার জটিলতার কারণে চর আতাউরের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা। সরকার যদি একটা কিল্লা দেয়, আমরা গরু সেভ করতে পারি, এখন কোনো সেভ নাই। সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নতুন যে চরগুলো সরকারের নিয়ম অনুযায়ী ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার যে বিধান রয়েছে, সেটি যাতে বাস্তবায়ন করা হয় সে লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করব। গত 3 দশকের নোয়াখালীর হাতিয়ার মেঘনার বুকে ছোট বড় মিলিয়ে জেগে উঠেছে প্রায় 30টিরও বেশি চর। এর মধ্যে 2025 সালের ডিসেম্বরে নোয়াখালীর হাতিয়ার মেঘনায় জেগে ওঠা জাগলার চর দখলকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 6 জন। সময় সংবাদ, নোয়াখালী। ফুটপাত দখলের চিত্র রাজধানীতে নতুন কিছু নয়। তবে এখন আর ফুটপাত নয়, দখলের শিকার মূল সড়কের অর্ধেকেই। কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিক্সা গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড। এতে সড়ক সংকুচিত হয়ে রাজধানীতে বেড়েই চলছে
যানজটের ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি এবং অর্থের অপচয়। বিশেষজ্ঞরা বলছেন সমস্যা সমাধানে শুধু উচ্ছেদ নয়, প্রয়োজন সমন্বিত পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান। আরও জানাচ্ছেন রিমু সিদ্দিক। 30 ফুট প্রশস্ত এই সড়কের প্রায় 15 ফুটেই দখল হয়ে গেছে। রাজধানী ফুটপাত হারিয়েছে অনেক আগেই, এখন দখল হয়ে যাচ্ছে মূল সড়কের বড় অংশ। মূল সড়কের কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিকশার গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড ও অবৈধ পার্কিং। সড়ক দখলের আরেক বাস্তবতা যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা, ফলে সংকুচিত হচ্ছে যান চলাচলের পথ। ফুটপাতের গণ্ডি পেরিয়ে এখন অবৈধ দখলের থাবা পড়েছে মূল সড়কে। দখল হয়ে যাচ্ছে মূল সড়কের অর্ধেকেই। সরকার যদি একটা নিজের তো জায়গা ঘুরে দেয় তাহলে সবাকারে এখানে দেবো, হকার কাট করে দেওয়া হবে বলছিল, এখন পর্যন্ত কার্যকারিতা আসেনি। ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, গুলিস্তান, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকার চিত্র প্রায় একই। বাড়ছে যানজট, চরম মাত্রায় পৌঁছাচ্ছে ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। রাস্তার মধ্যে যদি বাসের পার্কিং থাকে, বিভিন্ন মোটরসাইকেলের পার্কিং থাকে, তাহলে কিন্তু জ্যাম লেগেই থাকবে। 3 লাইন 4 লাইন করে বাসটি রেখে দেয়, রেখে দেওয়ার পরে গাড়িগুলো যেতে পারে না। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, ঢাকার যানজটে বছরে প্রায় 37,000 থেকে 55,000 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। যানবাহনের গড় গতি নেমেছে ঘন্টায় মাত্র 5 কিলোমিটার। তারা ফেরত আসছে। এর ফলে দুটো সমস্যা, একটা হচ্ছে আমার যানজট তো বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে হকারদের এই ব্যবস্থাপনা কখনই হয়তো সম্ভব হবে না, কারণ তারা বুঝে গেছে যে ব্যবস্থাগুলো বা অভিযানগুলো হয় সেটা সাময়িক। দ্রুত এই সমস্যা সমাধান করে নগরীর বাসযোগ্যতা ফেরানোর আশ্বাস ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের। ফুটপাতকে ব্যবহার করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের কাছে তারা স্বীকারও করেছে, যেই কারণে আমরা তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, ওদেরকে ওই রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড আদার্স এইটার ব্যাপারে অ্যাপ্রুভ হয়ে আসার পরেই আমরা সেটা দেয়া শুরু করব। তাদেরকে আমরা একটা সিস্টেমে আনতে চাই। তিলোত্তমা ঢাকার প্রাণ ফেরাতে কার্যকর উদ্যোগ কবে নেবে কর্তৃপক্ষ? অপেক্ষার সেই প্রহর ফুরায় না নগরবাসীর। ফুটপাত পথচারীর জন্য, সড়ক যানবাহনের জন্য এই মৌলিক ব্যবস্থাপনা কার্যকরভাবে নিশ্চিত করা গেলে রাজধানীর দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে প্রত্যাশা নগরবাসীর। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। 2 বছরে রেলওয়ের লাভজনক রুট হয়ে উঠেছে কক্সবাজারের রেলপথ। মাত্র 4 জোড়া ট্রেনে মাসে যাত্রী পরিবহন করছে 3 লাখেরও বেশি। ট্রেনের সংখ্যা বাড়িয়ে চলতি বছর 5 লাখ এবং আগামী 1 বছরের মধ্যে প্রতি মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সর্বশেষ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ বিস্তৃত করা হচ্ছে কক্সবাজার পর্যন্ত। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। পর্যটকদের ব্যাপক আগ্রহের পাশাপাশি অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস প্রতিদিন কমপক্ষে 23টি বগিতে দুবারের যাত্রায় 2500-র বেশি যাত্রী বহন করছে। এমনকি যান্ত্রিক জটিলতা এড়াতে লাগানো হয়েছে 2টি পাওয়ার কার। মাসে গড়ে এ ট্রেন যাত্রী বহন হচ্ছে অন্তত 65,000। একই পরিস্থিতি একই রুটের পর্যটক এক্সপ্রেসও। এ ট্রেনের প্রতি যাত্রায় 21টি বগিতে দুবারের যাত্রী থাকছে অন্তত 2300 জন। মাসে 60,000 যাত্রী বহন হয় এ ট্রেনে, অথচ সাধারণ ট্রেনে 16টি বগিতে যাত্রী বহন করা হয় 900 জন। কক্সবাজার রুটে আমাদের এখন পরিকল্পনা হচ্ছে যে বর্তমানে ঢাকা থেকে যে ট্রেনগুলো যায় এর পাশাপাশি আরও কিছু ট্রেন আমরা কক্সবাজার রুট পর্যন্ত সম্প্রসারণ করব, যাতে যাত্রী চাহিদা আরও কিছু হলেও মেটানো সম্ভব হয়। বিরতিহীন কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস ছাড়াও চট্টগ্রাম থেকে আসা যাওয়া করছে প্রবাল ও সৈকত নামে আরও 2টি যাত্রীবাহী ট্রেন। প্রতিদিন এই 2টি ট্রেন অন্তত 3600 যাত্রী বহন করছে। তারপরও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। এই অবস্থায় পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই রুটে নতুন আরও 1 জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে রাত 9:20 চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের শেষ গন্তব্য হচ্ছে চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজার। আরেকটা ঢাকা থেকে ট্রেন, সেটাকে আমরা এক্সটেন্ড করে কক্সবাজারে নিয়ে যাব এবং কোচ এবং ইঞ্জিন প্রকিউর করা প্রক্রিয়াধীনে আছে। এগুলি পেলে আমরা পর্যাপ্ত সংখ্যক
ট্রেনের ব্যবস্থা করব যাতে সারা দেশের যাত্রীরা যেতে পারে। চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়ক পথের 159 কিলোমিটার দূরত্ব অতিক্রমে সময় লাগছে 4 থেকে 6 ঘন্টা। তার বিপরীতে 151 কিলোমিটার দূরত্বের রেলপথের সময় মাত্র 3 ঘন্টা। একই সঙ্গে বিপজ্জনক বাঁকের কারণে সড়ক পথে দুর্ঘটনা এড়িয়ে রেলপথের ভ্রমণ নিরাপদ করতে আরও বেশি ট্রেন চালুর দাবি স্থানীয়দের। রেলপথকে যদি কার্যকর করতে হয় তাহলে রেলপথের যে সার্ভিস, রেলপথের সংখ্যা, রেলের সংখ্যা বাড়াতে হবে। বাড়ালে আমি মনে করি যে এই যে প্রতিনিয়ত যে দুর্ঘটনা হচ্ছে, মানুষ নিরীহ মানুষজন মৃত্যুবরণ করছে, এখান থেকে দেশকে আমরা রক্ষা করতে পারবো। রেলওয়ের প্রাথমিক হিসেব অনুযায়ী বর্তমানে 2টি বিরতিহীন এবং 2টি লোকাল ট্রেনের মাধ্যমে প্রতি মাসে যাত্রী বহন হচ্ছে 3.5 লাখ। নতুন করে মহানগর এক্সপ্রেস যুক্ত হলে তা ছাড়িয়ে যাবে 4 লাখে। এই অবস্থায় আগামী বছর নাগাদ ট্রেনের সংখ্যা বাড়িয়ে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য জানালেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক। আগামী বছরের মধ্যে আরও নাম্বারস অফ ট্রেন বাড়াতে পারবো কক্সবাজারে, এবং আমরা ক্রমান্বয়ে এটা 10 লাখ যাত্রীতে নিয়ে যাব। 2023 সালের 1 ডিসেম্বর বাণিজ্যিক যাত্রা শুরু করা এই কক্সবাজার রুটের ট্রেনের মাধ্যমে 100 কোটি টাকা রাজস্ব আদায় করছে রেলওয়ে পূর্বাঞ্চল। ঢাকা চট্টগ্রামের পর চট্টগ্রাম কক্সবাজার রেলপথ এখন বাংলাদেশ রেলের ব্যস্ততম রুট হিসেবেই চিহ্নিত। বর্তমানে এই রুটে প্রতি মাসে যাত্রী পরিবহন হচ্ছে অন্তত 3.5 লাখ। এই বছরের মধ্যে তা পৌঁছাবে 5 লাখে এবং আগামী বছর নাগাদ অন্তত 10 লাখ যাত্রী পরিবহন করতে চায় বাংলাদেশ রেলওয়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মন্দভাব চলছে মার্কিন পোশাকের বাজারে। বাংলাদেশ ধাক্কা খেলেও শক্ত অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। পতনে চীনের হারানো বাজার দখলে এগিয়ে ভারত ও কম্বোডিয়া। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর অটেক্সা। মন্দাভাব মার্কিন পোশাকের বাজারে। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্ববাজার থেকে 3,508 কোটি 72 লাখ ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা 2025 সালের একই সময়ের তুলনায় 8.04% কম। গেল জানুয়ারি থেকে জুন এই 6 মাসে 557 কোটি 2 লাখ ডলারের চীনা পোশাক আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক বছর আগের তুলনায় যা 37.69% কম। ধাক্কা খেয়েছে বাংলাদেশও। গেল জুন পর্যন্ত 6 মাসে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের রপ্তানি কমেছে 6.5%। 425 কোটি 24 লাখ মার্কিন ডলার থেকে নেমেছে 400 কোটি 78 লাখ ডলারে। বৈশ্বিক বাজারেও কিন্তু অর্ডার কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নও প্রায় 19 থেকে 20% অর্ডার কমেছে। এই মন্দার মধ্যেও নিজেদের শীর্ষ অবস্থান আরো মজবুত করেছে ভিয়েতনাম। গেল জানুয়ারি থেকে জুন এই 6 মাসে দেশটি 776 কোটি 95 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে মার্কিন বাজারে। বছর ব্যবধানে বেড়েছে 1.08%। গ্যাসের সংকট কিভাবে সহজ সমাধানে এনে এটাকে ত্বরান্বিত করা যায়, পোর্টের সমস্যার সমাধান কিভাবে করা যায়, ব্যাংকের ইন্টারেস্ট রেটটা যেখানে সারা পৃথিবীতে রেট কম, সেই জায়গায় আমরা 14 থেকে 15% দিয়ে ব্যবসা করা, ইট ইজ ভেরি টাফ। বড় পতনে বছর ব্যবধানে 25.27% কমে দেশটিতে ভারতের পোশাক রপ্তানি নেমেছে 212 কোটি 20 লাখ ডলারে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক শ্রমিকদের স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিতে প্রথমবার কারখানার বাইরে অনুষ্ঠিত হলো ট্রেড ইউনিয়ন নির্বাচন। শুক্রবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ অ্যাপারেলস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে রাইজিং ফ্যাশন লিমিটেডে শ্রমিক ইউনিয়ন নির্বাচন আয়োজন করা হয়। সংশ্লিষ্টদের দাবি, স্বাধীন মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করে ভবিষ্যতে গণতান্ত্রিক শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে এই ধরনের আয়োজন। দেশের তৈরি পোশাক খাতের 32 বছরের ইতিহাসে প্রথমবারের মতো কারখানার বাইরে অনুষ্ঠিত হলো ট্রেড ইউনিয়ন নির্বাচন। বাংলাদেশ অ্যাপারেলস ওয়ার্কার্স ফেডারেশন BAWF এর উদ্যোগে শুক্রবার রাজধানীর মিরপুরের রূপনগর কমিউনিটি সেন্টারে রাইজিং ফ্যাশনস লিমিটেড শ্রমিক ইউনিয়ন নির্বাচন 2026 আয়োজন করা হয়। সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য সহ মোট 9টি পদের জন্য ভোট দেন ভোটাররা। মোট 463 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন 350 জন শ্রমিক। এই প্রথম একটা ইউনিয়ন দেখলাম যে তারা স্বতঃস্ফূর্তভাবে
তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য তারা ভোট দিচ্ছে। আমাদের সুযোগ সুবিধা দেখুক, নির্বাচিত হয় নাকি যেন আমাদের জন্য ভালো কাজ করতে পারে। ভোট গ্রহণ শেষে বিকাল ৩:১০ নাগাদ শুরু হয় ভোট গণনা। এ সময় BAWF এর সভাপতি জানান, কারখানার বাইরে এ ধরনের নির্বাচন শ্রমিকদের স্বাধীনভাবে মত প্রকাশ এবং পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ আরো জোরদার করেছে। রাইজিং ফ্যাশনস লিমিটেড শ্রমিক ইউনিয়ন এটার একটি শুভ সূচনা করলেন, যেটা আগামী দিনে অন্যান্য যে পোশাক শিল্পগুলো আছেন সেখানে যারা জীবিত বা মৃত যে ইউনিয়নই থাকুক না কেন, তারা স্বাধীনভাবে কারখানার বাইরে এইভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রকৃত নেতা নির্বাচনের সুযোগ পাবে। ভোট গণনা শেষে ৩০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ বিল্লাল। নির্বাচিত হবার পর শ্রমিকদের আস্থার প্রতিদান দেওয়ার পাশাপাশি শ্রম আইন বাস্তবায়ন ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তিনি। সর্বপ্রথম কাজ করতে চাই আমার শ্রমিকরা যে কোনো সমস্যার জন্য আমাকে জানাবে, আমি জানার পরে বুঝবো যেন কী সমস্যা আসে, বিষয় বলার পরে আমি বুঝতে পারছি তাদের জন্য কী কাজ করা যায়, কারণ তারা আমার কাছে আসবে কাজের জন্য, আমি সেই অনুযায়ী চেষ্টা করব। শ্রমিক ট্রেড ইউনিয়নের এমন স্বতন্ত্র নির্বাচন ভবিষ্যতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে বলে মত সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক, কিন্তু দুর্ঘটনা বা জরুরি অসুস্থতায় দ্রুত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ সীমিত। সমুদ্র স্নানে স্রোতের টানে ভেসে যাওয়া কিংবা হঠাৎ অসুস্থ পর্যটকের হাসপাতালে নিতে একমাত্র অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল। জরুরি এই সেবা সংকটে উদ্বিগ্ন পর্যটক, পর্যটন ব্যবসায়ী এবং লাইফগার্ডরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রতিদিন কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেন হাজারো পর্যটক, তবে আনন্দের এই ভিড়ে লুকিয়ে থাকে দুর্ঘটনার ঝুঁকি। সাঁতার না জানা, হঠাৎ অসুস্থ হয়ে পড়া কিংবা সাগরের স্রোতে ভেসে যাওয়ার মতো ঘটনায় দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি। কিন্তু দুর্ঘটনার পর সেই জরুরি সেবাই এখন বড় সংকটে। সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অচল। অযত্নে নষ্ট হচ্ছে এর যন্ত্রাংশ। এতে বিপদে পড়া পর্যটকদের দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা হয়ে পড়ছে অনিশ্চিত। পর্যটকদের দাবি, বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দুর্ঘটনা হইতেই পারে, দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি একটা ব্যাপার। পর্যটকদের সেবা দেওয়ার মতো তেমন পর্যাপ্ত কোনো অনুষঙ্গ নেই বললেই চলে। সরকারের অবশ্যই এদিকে দৃষ্টিপাত করা উচিত যে এত পর্যটক, এত এখান থেকে একটা বড় রাজস্ব আদায় হয়, এই অ্যাম্বুলেন্সটা জানি সচল হয়। লাইফগার্ড সংস্থা বলছে, সৈকতে স্থায়ী মেডিকেল সেন্টার, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স ও দ্রুত রোগী পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করা গেলে অনেক দুর্ঘটনায় বাঁচানো সম্ভব হবে মূল্যবান প্রাণ। কক্সবাজার বিচে একটি স্বাস্থ্য সেবা স্থায়ীভাবে দরকার, যেখানটায় সমস্ত জরুরি সেবাগুলো থাকবে এবং বিশেষ করে ড্রাউনিং এর জন্য বলে এবং হার্টের জন্য বলে যদি কোনো কিছু দরকার হয়, এগুলো যেন প্রশিক্ষিত একজন চিকিৎসক যেন সার্বক্ষণিক এখানটায় থাকেন, সেই সেবাটি খুবই দরকারি। তবে অচল অ্যাম্বুলেন্স সচলের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এমার্জেন্সি বেসিসে এটা রিপেয়ার করবো, যাতে যে পর্যটকরা আসে কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে যেন তাদেরকে হাসপাতালে আনার ব্যবস্থা করা যায়, এই সেবাটা যেন আমরা দিতে পারি। লাইফগার্ডদের দেয়া তথ্য অনুযায়ী গত 12 বছরে কক্সবাজার সৈকতে পানিতে নেমে 79 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 1044 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বন্যা ও পাহাড়ি ঢলের প্রভাবে বান্দরবানের পুহালং এলাকায় হেলে পড়েছে সেতু। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ। উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণে ও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বরাদ্দ সাপেক্ষে ক্ষতিগ্রস্ত সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। বন্যা ও পাহাড়ি ঢলে হেলে পড়েছে সেতু, দেবে গেছে পাটাতন, তবু ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিন চলাচল করছে মানুষ ও যানবাহন। বান্দরবান সদরের ক্যামলং পাড়ার সেতু দিয়ে চলাচল করে 6টি পাড়ার 10,000 মানুষ। 2023 সালের বন্যায় সেতুটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার করা হয়নি। সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে সেতুটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, কিন্তু বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন সেতু পার হচ্ছে বাসিন্দারা।
এমনকি কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ এবং অসুস্থ রোগী হাসপাতালে নিতেও পোহাতে হচ্ছে ভোগান্তি। তাই দ্রুত সেতুটি মেরামত করা না হলে যে কোনো সময় দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা স্থানীয়দের। মেইন রাস্তা বন্ধ করে ভিতরে যদি উন্নত হয়, এখানে যদি সামনে দিয়ে রাস্তা তৈরি করা হয়, কোনো তো লাভ আছে বলে আমি মনে করি। ব্যবসা বাণিজ্য করি, সেই জন্য এদিকে যাতায়াত করতে হয়, সেই জন্য আমাদের অনেক কষ্ট হয়। যখন বর্ষাকালে আমাদের সবাই করে বিচ্ছিন্ন হয়, এটা সরকারের কাছে অনুরোধ এই ব্রিজটা যেন সুন্দরভাবে করে। তবে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত নির্মাণ করা হবে জানায় এলজিইডি। টেন্ডার অনুমোদন হয়েছে এবং ঠিকাদারও নির্বাচন করা হয়েছে, শীঘ্রই কাজটি শুরু হবে বলে আশা করছি। সেতুটি দিয়ে প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষ যাতায়াত করে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। নির্মাণের 2 দশকেও কোনো সংস্কার বা মেরামত করা হয়নি চাঁদপুরের মতলব উত্তরের 2টি আশ্রয়ন প্রকল্পের ঘর। ঝড় বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। নেই বসত ঘর, তাই খোলা আকাশের নিচে রান্নার কাজ করছেন গৃহবধূ মরিয়ম বেগম। বসত ঘরেরও বেহাল দশা। তার মতো মরিচিয়া পড়া বসত ঘরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে। চাঁদপুরের মতলব উত্তরের বেলতলি ও জহিরাবাদ এলাকায় 2টি আশ্রয়ণ প্রকল্পের এমন দশা। ভুক্তভোগীরা জানান 2 দশক আগেই নির্মাণ হওয়ার পর কোনো সংস্কার হয়নি ঘরগুলো। ঘর থাকতে পারি না, মনে করো ঘরের ভিতরে আরো মান পানি হয়ে থাকে। বৃষ্টি এলে চৈতলে গিয়া পোলা বাইলে থাকি। ঘরে খাতা বলি যা সব ভিজে জায়গা, বই খাতা লইলে সব ভিজে জায়গা পড়তে পারি না। বাথরুমটার মধ্যে যাওয়ার কোনো পরিবেশ নেই। সরকার যদি সহযোগিতা করতো তা আমরা চলে ফিরে খাইতে পারতাম। শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। আশ্রয়ণ প্রকল্পগুলো আসলে বিভিন্ন সময় করা হয়েছে, তো এর মধ্যে কিছু ঘর আছে বেশ পুরানো, আর আবার এমন কিছু ঘর আছে যেখানে মানুষজন থাকে না। তো আমরা সবগুলো নিয়ে একটা ডেটাবেস তৈরি করার চেষ্টা করছি। যাদের ওখানে কর্মসংস্থান বা বাজারের সমস্যা আছে, আমরা সেগুলো একসাথে একটা সমন্বিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আশ্রয়ণ প্রকল্প দুটোতে শতাধিক পরিবার বসবাস করে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। কার্প জাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে প্রতি বছর 3 মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার মধ্যরাত থেকে মৎস্য আহরণের জন্য সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। প্রথম পর্যায়ে অতিরিক্ত মাছ আহরণ এবং অপচয় রোধে অবতরণের সময়সীমা নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস বন্যার ছবিতে রিপোর্ট। টুকটাক শব্দে মুখর পুরো জেলেপাড়া। নিষেধাজ্ঞা প্রত্যাহারের তারিখ নির্ধারিত হওয়ায় জেলে পল্লীগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। জাল নৌকা মেরামত শেষে রং করে বেঁধে রাখা হয়েছে ঘাটে। প্রস্তুত করা হচ্ছে নতুন জাল। প্রতি বছর রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধির লক্ষ্যে মৎস্য আহরণে 24 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল। 10 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হয়। দীর্ঘ 105 দিন পর আগামী 10 আগস্ট কর্মহীন জীবনের অবসান ঘটাতে প্রহর গুনছেন জেলেরা। 3 মাস কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ বন্ধ ছিল, এখন 10 তারিখ থেকে মাছ মারা খুলবে। বুটের অল্প কাজ আছে, এগুলো সারতেছি। বুটের কাজ শেষ, রং টং সব দিয়ে শেষ হয়েছে। নৌকা বানাইছি, জাল বানাইছি, এটা প্রস্তুতি করছে দি লেক খুলে নদীতে মানিয়ে বসাবো। শুধু জেলে পাড়া নয়, কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবথেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট। প্রস্তুত করা হয়েছে পল্টুনো। অনেক মানুষের কর্মসংস্থান হবে, মানুষের একটা চাঞ্চল্য সৃষ্টি হবে। ড্রাম কাটাইয়া প্রস্তুতি নিছি সবকিছু এবং বোট রেডি করছি। পূর্ব ঘোষিত ঘোষণা এসব অনুযায়ী মনে করেন আমাদের এখন বর্তমানে কমপ্লিট, আমাদের প্রস্তুতি শেষ। সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রথম পর্যায়ে অতিরিক্ত মাছ আহরণ ও অপচয় রোধে অবতরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে জানালেন বিএফডিসির কর্মকর্তা। প্রথম দিকে মৎস্য অবতরণ সময়টাকে নিয়ন্ত্রণ করা হয় ওভারফিশিং এবং আহরণোত্তর অপচয় রোধ করার জন্য, যাতে আহরিত মাছের অপচয় না হয়। এই উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। বিএফডিসির তথ্য মতে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় 26,000 জেলে, আর মৎস্য অবতরণ ও পরিবহন কাজে যুক্ত আছে 1,500-এরও বেশি শ্রমিক। সময় সংবাদ, রাঙামাটি। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ আলিফ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি তাজমিলা খান। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়।
একদল মানুষ জুলাই আন্দোলনের কৃতিত্ব নিতে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, কোনো ব্যক্তি নয়, এই কৃতিত্বের প্রকৃত মালিক জনসাধারণ। শুক্রবার সন্ধ্যায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন জহির উদ্দিন স্বপন। জুলাই শহীদদের অর্জন সমুন্নত রাখতে রাজনীতিতে বাল্যখিল্যতা পরিহারের পরামর্শ দেন তথ্যমন্ত্রী। বলেন, কৃতিত্ব ভাগাভাগি নিয়ে বিতর্ক না করে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিতে সব শক্তিকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। একদল লোক এটার কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। এটার কৃতিত্ব কার এবং এর মধ্যে দিয়ে কে কত বেশি তারকায় পরিণত হয়েছেন এবং কে কত বেশি তারকা খ্যাতিকে আরও বর্ধিত করবেন, ডিজিটাল প্ল্যাটফর্মের এই তারকা খ্যাতির বর্ধিত গতির কারণে একটা মোহগ্রস্ততা কিন্তু লক্ষ্য করছি। আমাদেরকে যে কঠিন দায়িত্ব শহীদরা দিয়ে গিয়েছেন, ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে দিয়ে গিয়েছেন, সেই রোডম্যাপ অনুযায়ী যদি আমাদেরকে চলতে হয় তাহলে এত বালখিল্যতা নিয়ে কিন্তু চলা যাবে না। দেশের 1498টি পর্যটন স্পটকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবন ও হালতিবিল সহ বিভিন্ন স্পট পরিদর্শন করে একথা জানান তিনি। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন এরকম করে আমরা একটা ট্যুরিজমের হাব তৈরি করতে পারি। আমরা পর্যায়ক্রমে সেগুলি হাতে ধরবো। আমরা চেষ্টা করব এটাকে যেন টোটালি সবকিছু মিলে একটা হাব তৈরি করা যায়, যাতে লোকজন এসে তার থাকার জায়গাও থাকবে। অনেক সময় অনেকে তো বেড়াতে অসুস্থ হয়ে যায়, তার জন্য সেই হসপিটালের সুবিধাটা থাকে। সবকিছু মিলে যাতে মানুষ আর ঢাকামুখী না হইতে হয়। উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীরা যেন দেশেই ফিরে আসে এমন পরিবেশ তৈরির চেষ্টা করছে সরকার। শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে ফ্যাট ক্লাব আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মাননীয় প্রধানমন্ত্রী উনি বদ্ধপরিকর। আমাদের একটা জনগোষ্ঠী আছে, ইয়াং পপুলেশন আছে, তাদের জন্য 1-1.5 বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান ব্যবস্থা করতে, এবং সেই কর্মসংস্থান দেশে এবং বিদেশে দুই জায়গাতেই। দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ BCL এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। চলতি অর্থবছরে 10টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান। 4599টি ইউনিয়নে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা প্রতি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ তৈরি করে যাতে আমাদের কিশোর কিশোরীদের জন্য খেলার একটি ব্যবস্থা করে দিতে পারি। সারা বাংলাদেশে 64টি জেলাতে আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা রাষ্ট্রের পরিচয় কিন্তু ক্রীড়ার মাধ্যমেও এটা তুলে ধরা যায়। এবং আপনারা জানেন যে 1971 সালেও কিন্তু স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়েছিল, যেটা আমাদের মহান মুক্তিযুদ্ধের সব একটা ভূমিকা রেখেছিল। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে পর্যটক ও গণমাধ্যম কর্মীর ওপর হামলায় 3 জন আহত হয়েছেন। শুক্রবার সাদা পাথর থেকে ফেরার পথে পর্যটকদের বহনকারী গাড়িতে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে দুলাল মিয়া দুলার অনুসারীরা পর্যটকদের হামলা চালালে তাদের রক্ষায় এগিয়ে যান কালের কণ্ঠের কর্মরত কবির আহমদ। হামলা হয় তার ওপরও। আহতদের উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ওসমানী মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ঝিনাইদহে মাদ্রাসা পড়ুয়া শিশুকে নির্যাতনের অভিযোগে শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার দুপুরে হরিণাকুণ্ড ধুলিয়া গ্রাম থেকে তানভীর নামের ওই মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়। পুলিশ জানায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ঘোষবিলা গ্রামের মাদ্রাসা শিক্ষার্থীকে কয়েকদিন আগে বলাৎকার করে তানভীর। পরে ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি ধামকি দেয় সে। পরে শিশুটি বাড়িতে এসে বিষয়টি জানালে পরিবারের লোকজন অভিযুক্ত তানভীরকে কৌশলে ডেকে এনে মারধর করে পুলিশের সোপর্দ করে। খুলনায় বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিল বেসরকারি খাতে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিকরা। শুক্রবার বিকেলে খালিশপুরে অবস্থিত জুট মিলটির সামনে সিবিএ, নন সিবিএ ও কারখানা কমিটির নেতৃবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিল বন্ধ থাকায় কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। এর মধ্যে মাহবুব ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান মিল লিজ নিয়ে মুরগির ফিড কারখানা চালু করেছে। এতে শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বকেয়া পরিশোধ সহ মিল চালু করে কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। ফরিদপুরে ভবনের শাটারিং খুলতে গিয়ে নিচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ভাঙা ঘাড়ুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে কাউসার শেখের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকজন নির্মাণ শ্রমিক কাউসার শেখের বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। এ সময় ছাদের শাটারিং খুলতে গিয়ে চাপা পড়েন নির্মাণ শ্রমিক হযরত আলী। 4 ঘন্টা পর শাটারিং এর নিচ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর বাড়ির মালিক কাউসার শেখ পালিয়ে গেছেন। উপস্থিতিতে সরগরম মাছের বাজার। এই মুহূর্তে ফেনীর পৌর মৎস্য আড়তে আছেন আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। এখানে প্রতিদিন কাকডাকা ভোর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেরকম উৎপাদিত স্থানীয় পর্যায়ের মাছ বা মৎস্য খামারিরা বা গৃহস্থ পর্যায়ের যারা মাছ আহরণ করেন সে সকল মাছ এখানে যেমন আসে, আবার ঠিক জেলার বাইরে থেকেও জেলার দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে টনকে টন মাছ প্রতিদিন ভোর থেকে আসে এবং সেই ভোর থেকে আসা সেই রাতভর আসা মাছগুলো দিনের আলো ফুটতে না ফুটতেই কিন্তু এখানে বিক্রি হয় এবং সেই মাছ বেচা বিক্রিকে কেন্দ্র করে এই বাজারটি সরগরম হয়ে ওঠে এবং আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখেছি যে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় এবং রং বেরঙের মাছ, বিভিন্ন প্রজাতির মাছ এখানে পসরা সাজিয়ে বসে এবং সে সকল মাছ এখানে ওপেন যে নিলাম হয় সেই নিলামের সর্বোচ্চ দরদাতা কিনে নেন। আমরা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছি বড় সাইজের কাতল, সেই কাতলগুলো আজ বিক্রি হচ্ছে 460 থেকে 470 টাকায় এবং আজ ক্রেতা বিক্রেতারা যেটা জানিয়েছেন সব ধরনের মাছেই দাম কিছুটা বেড়েছে। এতে করে চিংড়ি জাতীয় মাছে 50 থেকে 100 টাকা কেজি প্রতি বেড়েছে এবং এই যে মাছ দেখতে পাচ্ছেন অন্যান্য মাছগুলোতে কিন্তু প্রকারভেদে 20 থেকে 50 টাকা বেড়েছে। সামুদ্রিক মাছের দামও বেশ চড়াই বলা চলে, প্রত্যেক মাছ 20-30 টাকা করে বেড়েছে কেজি প্রতি এবং দেখতে পাচ্ছেন যে এই যে মাছ এখানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসে সে সকল মাছ কিনতে শত শত পাইকারেরা এখানে ভিড় জমান এবং সেখান থেকে মাছ কিনে নিয়ে শহরের অলিগলি থেকে শুরু করে জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে খুচরা বিক্রির জন্য। ঠিক তেমনি আবার এই বাজার থেকে কিন্তু গৃহস্থ যারা রয়েছে বিশেষ করে বিভিন্ন বিয়ে শাদী বা বিভিন্ন বড় বড় অনুষ্ঠানগুলোর মাছ কিন্তু তারা এখানে সরাসরি পাইকারিভাবে কিনেন এবং সেই মাছ বিক্রিকে কেন্দ্র করে এখানকার প্রায় অর্ধশতাধিক আড়তঘর রয়েছে। এখানকার সেই অর্ধশতাধিক আড়তঘরে প্রতিদিন গড়ে 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বিক্রি হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে ইলিশের মৌসুম এটা আরও বেড়ে যায়, যদিও এবছর ইলিশের তেমন দেখা নেই, এই জন্য ইলিশ মাছ না দেখতে পেরে কিন্তু হতাশ স্থানীয়রা বা এখানের ব্যবসায়ীরা। এই যে পাঙ্গাস দেখতে পাচ্ছেন, এই সকল পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে প্রকারভেদে 170 টাকা কেজি এবং
এবং বিভিন্ন ধরনের মাছ এখানে মূলত আসেন। আজকে যদি কিছু বাজার দর আপনাকে বলি, রুই মাছ 2 থেকে 3 কেজি ওজন যেগুলো 350 থেকে 380 টাকায় বিক্রি হয়। কাতল মাছ যেগুলো 4 কেজির উপরে ওজন সেগুলো 460 টাকায় বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছ 170 টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ প্রকারভেদে 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাগদা চিংড়ির কথা যদি বলি, সেগুলো 1000 থেকে 1200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হরিণা চিংড়ি বিক্রি হচ্ছে 700 টাকা করে এবং গলদা চিংড়ি বিক্রি হচ্ছে প্রকারভেদে 1200 থেকে 1300 টাকায় এবং যে পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320-30 টাকায়। এবং সামুদ্রিক যদি কিছু মাছের দাম বলি, সেক্ষেত্রে টুনা মাছ বিক্রি হচ্ছে 250 টাকায় এবং অন্যান্য যে সুরমা মাছ বিক্রি হচ্ছে 290, বাইলা মাছ বিক্রি হচ্ছে 230 টাকা, ভাটা মাছ বিক্রি হচ্ছে 230 টাকা এবং নারকেলি মাছ বিক্রি হচ্ছে 300 টাকায় এবং যে লইট্টা মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 120-30 টাকা করে বিক্রি হচ্ছে প্রকারভেদে এবং বিভিন্ন মাছের যে ধরন অনুযায়ী। সব মিলিয়ে কিন্তু এখানে প্রতিদিন কিন্তু সকালবেলা ভোর থেকেই সূর্যের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এভাবেই মানুষের বা ক্রেতা বিক্রেতাদের যে উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর বিশাল চরাঞ্চল জুড়ে একটি মৎস্য জোন তৈরি হয়েছে। সেখানে শত শত খামার রয়েছে, সেখান থেকে উৎপাদিত খামারগুলো রয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন, আমরা চলে যাব সিলেটে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী অপু, তার কাছে যাব সেখানকার বাজার পরিস্থিতি জানতে। আমরা সিলেটের সবচেয়ে বড় যে সবজির বাজার, সেই বাজারটিতে রয়েছে সুবানীঘাটে এবং আজকের আসলে সকাল থেকেই আসলে প্রতিদিনই যেহেতু বাজার বার বলতে আসলে সিলেটে কিছু নেই, তবে প্রতিদিনই সপ্তাহে 7 দিন একদম ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু এই বাজারটাতে আসলে জমজমাট হয়ে ওঠে। যদিও আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে, তো তবুও কিন্তু আসলে ইনডোরের যে সবজি বাজারটি আছে এটি হচ্ছে আসলে ইদ্রিস ভবনের ভিতরের যে মার্কেটটি, সেই কাঁচা বাজারে আমরা রয়েছি। যদি আমরা একটু বলতে চাই আজকের যে বাজার দর, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে আজকে সিলেটের বাইরে থেকেও অনেকগুলো গাড়িও কিন্তু আসলে ভিতরে এসে প্রবেশ করতে পারেনি বৃষ্টিপাতের কারণে। তবে গতকালকের তুলনায় যদি গত এক সপ্তাহের বাজারের দর যদি একটু বলতে চাই, প্রত্যেকটিতেই আসলে 100-150 টাকা করে আসলে দামগুলো একটু বেশি রয়েছে। টমেটোর যদি আমি এখানে যেহেতু পাল্লা হিসাবে বিক্রি হয় 5 কেজি ধরে 5 কেজি হিসাবে কিন্তু বিক্রি হয়, তো সেই ক্ষেত্রে আসলে টমেটো যদি বলি, টমেটোর রেট হচ্ছে প্রায় 400 টাকার মতো করে পড়ছে এবং যেহেতু মুকি রয়েছে এখানে প্রায় 250 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। পটলের যদি একটু দাম বলতে চাই, পটল 250। করলার দাম যদি বলি, যে করলা হচ্ছে 300 টাকা করে বিক্রি হচ্ছে এবং প্রতিটি সবজিতেই আসলে মোটামুটি হচ্ছে আজকের যে এখানে বাজারে যারা রয়েছে তারা যেমনটি বলছে যে 20 টাকা থেকে 30 টাকা করে আসলে বাড়তি কিন্তু এখানে দাম রাখছে এবং বলছেন যে যদি বাজার সহজলভ্য হয় তো সেই ক্ষেত্রে আসলে এই রেটটি কিন্তু কমতে পারে। তো যেহেতু প্রতিদিনই আসলে এই বাজারটা বসে, তো সেই ক্ষেত্রে আসলে গাড়ি আসার সাপেক্ষে আসলে এই বাজারের যে দামটা, সেই দামটা কিন্তু একটু উঁচু নিচু হয়ে থাকে। তো এই ছিল সিলেটের সুবানীঘাট থেকে কাঁচা বাজারের আমার কাছে একদম সর্বশেষ খবরাখবর। সিলেটের কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি ও ফেনীর মাছের আড়তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি যুক্ত ছিলাম।